আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিএস এবং কি পত্তনি এই কাগজের মধ্যে কোন কাগজটি বড়? আপনার নিকট সিএস কাগজ আছে, আপনার প্রতিপক্ষের নিকট পত্তনি কাগজ আছে, তাহলে কোন কাগজটি বড়? কোন কাগজ দিয়ে আপনি জমির মালিক হতে পারবেন? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন, আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, আজকে আলোচনা হচ্ছে সিএস রেকর্ড থাকার পরেও আপনি কখন সম্পত্তির মালিক হতে পারবেন না, অথবা সিএস এবং পত্তনির মধ্যে কোন কাগজটি থাকলে আপনি প্রায়োরিটি পাবেন, অথবা সিএস ও পত্তনির মধ্যে কোন কাগজটি বড়। প্রিয় দর্শক, এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসতে হবে। ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পান এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে ভিডিওটি দেখতে পারেন এবং আপনার বন্ধুবান্ধব যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। দর্শক, যে বিষয়টি আলোচনা করতেছি, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে দুটি বিষয় জানতে হবে। একটি হচ্ছে সিএস রেকর্ডের পূর্ববর্তী কাগজ, আরেকটি হচ্ছে সিএস রেকর্ডের পরবর্তী কাগজ। প্রিয় দর্শক, সিএস ও পত্তনির মধ্যে কোন কাগজটি বড়? আমি বলতেছি, সিএস দিয়েও আপনি জমি পাবেন, পত্তনি দিয়েও আপনি জমি পাবেন। এখন অবস্থান ভেদে কখনো সিএস বড় হবে, কখনো পত্তনি কাগজ বড় হবে। প্রিয় দর্শক, এই সম্পর্কে জানতে হলে, এই সম্পর্কে বিষয়টি বিস্তারিতভাবে জানতে হলে আমাদেরকে কিন্তু সর্বপ্রথম রেকর্ডগুলো সম্পর্কে ধাপে ধাপে জানতে হবে। এই বাংলাদেশের সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হলো সিএস রেকর্ড। ভারত উপমহাদেশে ব্রিটিশ সরকার যে রেকর্ডটি দিয়েছে এই রেকর্ডটি হলো সিএস রেকর্ড। এই রেকর্ডটি কিন্তু 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে। এরপর পাকিস্তান সরকার যে রেকর্ডটি দিয়েছে সেই রেকর্ডটি হলো পিএস রেকর্ড, MRR রেকর্ড, RR রেকর্ড, ROR রেকর্ড, 62 রেকর্ড, SA রেকর্ড, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। প্রিয় দর্শক, এরপর বাংলাদেশ সরকার যে রেকর্ড দিয়েছে সেই রেকর্ডটি হলো BS রেকর্ড, BRS রেকর্ড। এরপর সিটি এলাকার জন্য দিয়েছে সিটি জরিপ, দরিয়া ভিত্তিক জমির জন্য দিয়েছে দেয়ারা রেকর্ড। দেয়ারা রেকর্ড তখনই দেওয়া হয় কোনো জমি নদী গর্ভে যাওয়ার পর নদী গর্ভ থেকে যখন কোন জমি জেগে ওঠে সেই জমিতে যে রেকর্ডটি দেওয়া হয় সেই রেকর্ডকে বলা হয় দেয়ারা রেকর্ড। বর্তমানে বাংলাদেশে একটি রেকর্ড চলমান আছে, এই রেকর্ডটিকে বলা হয় BDS রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে। বাংলাদেশের সমগ্র ভূমিকে ডিজিটালাইজেশনের মাধ্যমে অন্তর্ভুক্ত করার জন্য, সমগ্র ভূমি এক ক্লিকে দেখার জন্য, ভূমির মালিক যেন বিশ্বের বাইরের যে কোনো জায়গা থেকে তার ভূমি সম্পর্কে আপডেট দেখতে পারে, এই জন্যই কিন্তু বাংলাদেশ সরকার BDS রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে চালু করেছেন। প্রিয় দর্শক, এই যে রেকর্ডগুলো হয়ে গেল, এই রেকর্ডগুলোর মধ্যে সিএস রেকর্ডের পূর্ববর্তী পত্তনি আছে। সিএস রেকর্ডের যদি পূর্ববর্তী পত্তনি কারোর নিকট থাকে সেক্ষেত্রে কিন্তু সিএস রেকর্ডকে ভায়োলেট করা যাবে। প্রিয় দর্শক, সিএস রেকর্ডের পূর্ববর্তী পত্তনি কেন হয়? এই সিএস রেকর্ডের পূর্ববর্তী পত্তনি তখনই হয় যখন কোনো ব্যক্তি জমিদারের নিকট থেকে জমিটি বন্দোবস্ত নিয়ে থাকে, পত্তনি নিয়ে থাকে। প্রিয় দর্শক, জমিদার জমিটি কোথায় পেল? এখন এই প্রশ্নটা আসতে পারে। 1793 সালে এই ভারত উপমহাদেশে ব্রিটিশ সরকার কিন্তু রাজস্ব আদায়ের শাসনভার গ্রহণ করেন। ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশে যখন রাজস্ব আদায়ের শাসনভার গ্রহণ করেন, এই শাসনভার গ্রহণ করার পর তিনি সমগ্র ভারত উপমহাদেশের জমিকে বিভিন্ন এলাকায় জমিদারগণের মধ্যে, তালুকদারগণের মধ্যে বিভক্ত করে দেন। জমিদারগণ, তালুকদারগণ এই জমির খাজনা ব্রিটিশ সরকারকে প্রদান করবে। সরাসরি যদি ব্রিটিশ সরকার জমিদারগণ এবং তালুকদারগণকে না দিয়ে তারা যদি প্রজাদেরকে দিতেন তাহলে কিন্তু খাজনা আদায় করা
সরকারের পক্ষে অনেক কষ্টসাধ্য হতো এবং খাজনা আদায় করতে তার অনেক খরচ প্রদান করা লাগতো, অনেক ব্যয় হতো। যার কারণে ব্রিটিশ সরকার এই কাজটি না করে জমিদারগণকে জমি প্রদান করেছেন, জমিদারগণ যেন সরকারকে খাজনা প্রদান করে আসে। জমিদারগণকে নির্দিষ্ট হারে বাৎসরিক খাজনা প্রদান করতে হতো। এই জমিদারগণ এই জমিগুলো চাষাবাদ করার জন্য কিন্তু গ্রামের প্রজাদের এবং রায়তিদের দিত। জমিদারগণ যে রায়তিদের জমিটি দিত তারা কিন্তু পত্তনির মাধ্যমে দিত, বন্দোবস্তের মাধ্যমে দিত এবং কি রেন্টের মাধ্যমে দিত, খাজনা রসিদ আদায়ের মাধ্যমে দিত। এবং জমিদারগণ কিছু কিছু জমি কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে দান করত, যাকে সরকারি ফরমান সনদ বলা হতো। এই যে জমিদারগণ কাগজগুলির মাধ্যমে জমি রায়তিদের চাষাবাদ করতে দিত, প্রজাদের চাষাবাদ করতে দিত, এই কাগজগুলোর উপর ভিত্তি করে সরকার কিন্তু ব্রিটিশ সরকার সিএজ রেকর্ড দিয়েছে। ব্রিটিশ সরকার যে সিএজ রেকর্ডটি দিয়েছে এই কাগজগুলোর উপর ভিত্তি করে, আমার কাছে কাগজ আছে কিন্তু জমিটি আমি অন্যজনকে চাষাবাদ করতে দিয়েছিলাম, তার নামে কিন্তু সিএজ রেকর্ড করে দিয়ে গেছে, তাকে দখলে পেয়েছিল, আমাকে পায় নাই, আমার কাগজ পায় নাই, আমাকে কোনো সিএজ রেকর্ড দেয় নাই। যে ব্যক্তিকে দখলে পেয়েছে তাকেই সিএজ রেকর্ডটি করে দিয়ে গেছে। তাকে যে সিএজ রেকর্ডটি দিয়ে গেল এই সিএজ রেকর্ডটি কিন্তু নিয়ম অনুযায়ী হয় নাই। এই যে সরকারি খাজনা রসিদ বন্দোবস্ত পত্তনি এই দলিলগুলো দিয়ে যখন আপনি সিএজ রেকর্ডটি সংশোধন করার জন্য মামলা করে দিবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা বিধান অনুযায়ী, তখন কিন্তু এই রেকর্ডটি সংশোধন হয়ে আসবে। এই কাগজগুলোর ক্ষেত্রে কিন্তু সিএজ রেকর্ডটি প্রায়োরিটি পাবে না। প্রিয় দর্শক, এরপর আসি সিএজ রেকর্ডের পরবর্তী কোন কোন কাগজ থাকলে আপনি জমি পাবেন না, সিএজ রেকর্ডের পরবর্তী পত্তনি থাকলে কি হবে। সিএজ রেকর্ডের পরবর্তী কাগজগুলো, সিএজ রেকর্ডের পরবর্তী পত্তনি কাগজ যদি কোনো ব্যক্তির থাকে তাহলে সেই ব্যক্তি জমিটি পাবে যদি ওই ব্যক্তি দখলে থাকে। এখন আমাদেরকে জানতে হবে যে আসলেই সরকার আমাকে সিএজ রেকর্ড দিল, এটা সর্বপ্রথম রেকর্ড, এবং কি অন্য কোনো ব্যক্তিকে পরবর্তীতে পত্তনি দিল, তাহলে সেই ব্যক্তি কেন জমি পাবে। এই বিষয়টি জানতে হলে আমাদেরকে জানতে হবে পত্তনি কাগজটি আসলে কখন করে দেয়। কোনো জমি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জমিটি বন্দোবস্ত দিয়ে দেয়, পত্তনি দিয়ে দেয়। কোনো ব্যক্তি যদি খাজনা প্রদান না করে, সরকারকে দীর্ঘদিন খাজনা প্রদান না করলে সেক্ষেত্রে কিন্তু সরকার ওই জমিটি অন্য কোনো ব্যক্তিকে পত্তনি দিয়ে খাজনা আদায় করে নেয়। কোনো ব্যক্তির নিকট যদি পত্তনি থাকে এবং ওই ব্যক্তি যদি জমিটি দখলে থাকে তাহলে কিন্তু আপনি সিএজ রেকর্ড দিয়ে জমিটি পাবেন না। এবং আপনার কাছে সিএজ রেকর্ড আছে, অন্য কোনো ব্যক্তির কাছে পত্তনি কাগজ আছে এবং আপনি জমিটি দখল করে আছেন, অন্যান্য রেকর্ডও আপনার নামে করে নিয়েছেন, এক্ষেত্রে কিন্তু সিএজ রেকর্ডের পরবর্তী পত্তনি দিয়ে এই জমিটি আর পাবে না। অর্থাৎ সিএজ রেকর্ডের পরবর্তীতে যদি কোনো ব্যক্তির কাছে পত্তনি কাগজ থাকে এবং এই পত্তনি যার নিকট আছে সেই ব্যক্তি যদি জমিটির দখলে থাকে তাহলে সেই ব্যক্তি জমির মালিক, এবং সিএজ রেকর্ডের পরবর্তীতে পত্তনি একজনের কাছে, সিএজ রেকর্ড অন্যজনের কাছে। সিএজ রেকর্ডীয় মালিক যদি জমিটির দখলে থাকে তাহলে ওই ব্যক্তি জমিটির মালিক। একটি কথা মনে রাখবেন, পত্তনি কাগজ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্যান্য রেকর্ডগুলো করে নেয় তাহলে কিন্তু এই রেকর্ডটি সিএজ রেকর্ড দিয়ে সংশোধন করতে পারবেন না। আবার সিএজ রেকর্ড দিয়ে যদি অন্য কোনো ব্যক্তি অন্যান্য রেকর্ডগুলো করে নেয় এবং দখলে থাকে তাহলে এই পত্তনি কাগজ দিয়ে এই রেকর্ডটি ভাঙতে পারবেন না। এখন আসি বন্দোবস্ত। জমি বন্দোবস্ত কখন দেয়? ভূমিহীন ব্যক্তিকে কিন্তু জমি বন্দোবস্ত দেওয়া হয়। কোনো জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর ওই জমিটি যখন নদী থেকে জেগে ওঠে তখন জমিটি সম্পূর্ণ খাস হয়ে যায়। আর এই সম্পর্কে বিধান আছে 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 96 ধারায়। কোনো জমি একবার স্বীকৃতি হয়ে গেলে সেই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায়। 1950 সালের পূর্বে কিন্তু বিধান ছিল কোনো জমি একবার নদী গর্ভে বিলীন হয়ে গেলে, নদী গর্ভে যদি 25 বছর থাকে সেক্ষেত্রে জমিটি খাস হয়ে যায়। কিন্তু 1950 সালের আইন করার পর এই আইনের বিধান অনুযায়ী কোনো জমি একবার নদী গর্ভে গেলে সেই জমিটি খাস হয়ে যায়। যে জমিটি খাস হয়ে যায় সেই জমির মালিক আর আপনি থাকেন না, জমিটি সরকারের মালিকানাধীনে চলে যায়। প্রিয় দর্শক, কোনো জমি যখন সরকারের মালিকানাধীনে চলে যাবে তখন ওই জমিটি কিন্তু
সরকার অন্য কোনো ব্যক্তিকে ভূমিহীন দিতে পারে, ভূমিহীন ব্যক্তিকে ভূমিহীন দিতে পারে, বন্দোবস্ত করে দিতে পারে। আপনার সিএস রেকর্ড আছে, জমিটি নদীগর্ভে বিলীন হয়ে গেছিল, এই জমিটি অন্য কোনো ব্যক্তি বন্দোবস্ত করে নিয়ে এসেছে, এই বন্দোবস্ত দিয়ে, এই ভূমিহীন কাগজ দিয়ে ওই ব্যক্তি কিন্তু জমিটির মালিক হবে, আপনি কিন্তু আর জমিটি পাবেন না। তবে আপনি একটি মামলা করে দেখতে পারেন, মামলাটি করার পর যদি মামলার রায় আপনার পক্ষে আসে সেক্ষেত্রে আপনি জমিটি পাবেন। কিন্তু আমি আপনাকে বলি যে আপনার সিএস রেকর্ডীয় জমি যদি কোনো ব্যক্তি বন্দোবস্ত করে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি জমিটি পাবেন না। আবার আপনার সিএস রেকর্ডীয় জমি যদি কোনো ব্যক্তি দেয়ারা রেকর্ড করে নেয়, দেয়ারা রেকর্ডটি আসলে কখন দেয়? জমি নদী গর্ভে যাওয়ার পর নদী গর্ভ থেকে যখন জমিটি জেগে ওঠে তখন কিন্তু দেয়ারা রেকর্ড দেওয়া হয়, দরিয়া ভিত্তিক রেকর্ড দেওয়া হয়। দেয়ারা রেকর্ড মানেই দরিয়া ভিত্তিক রেকর্ড। দরিয়া থেকে কোনো জমি জাগার পর এই জমিতে যে রেকর্ডটি হয় এই রেকর্ডকে বলা হয় দেয়ারা রেকর্ড। এই দেয়ারা রেকর্ড অনুযায়ী যদি কোনো ব্যক্তি জমির মালিক হয় এবং ওই ব্যক্তি যদি জমিটি দখলে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই জমির মালিক সেই ব্যক্তি হয়ে যাবে। প্রিয় দর্শক, এরপর আরেকটি কাগজ আছে, সেটি হচ্ছে ৮৬(৩)-এর ক ধারা। যদি কোনো খতিয়ান খোলা হয়, আপনার সিএস রেকর্ড আছে, এই সিএস রেকর্ড থাকার পরেও জমিটি নদী গর্ভে চলে গেছে, নদী গর্ভে যাওয়ার পর এই জমিতে কোনো ব্যক্তি ভূমিহীন করে নিয়েছে, এই ভূমিহীন দিয়ে তিনি ৮৬(ক) ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট মামলা করেছেন। এই মামলা অনুযায়ী এডিসি যদি কোনো খতিয়ান খুলে দেয়, যাকে এডিসি পর্চা বলা হয়, এডিসি খতিয়ান বলা হয়, এই এডিসি খতিয়ান মূলে যদি কোনো ব্যক্তি জমির মালিক হয় সেই ব্যক্তিকেও কিন্তু সিএস রেকর্ড দিয়ে ভায়োলেট করা যাবে না। প্রিয় দর্শক, আপনার নিকট সিএস রেকর্ড আছে, আপনি জমিটির দখলে আছেন, তাহলে কিন্তু এই যে আমি যে কাগজগুলোর কথা বললাম এই কাগজগুলো দিয়ে কিন্তু আসলে জমিটি নিতে পারবে না যদি আপনি জমিটি দখলে থাকেন। আপনার নিকট সিএস রেকর্ড আছে, আপনি জমিটি দখলে নাই, আমি যে কাগজগুলোর কথা বললাম এই কাগজগুলো করে কোনো ব্যক্তি জমিটি দখল করে আছে এবং বর্তমান রেকর্ড করেছে, অথবা এই কাগজগুলো দিয়ে সিএস রেকর্ড বাদে পরবর্তী কাগজগুলো করে নিয়েছে, তাহলে কিন্তু আপনি সিএস রেকর্ড দিয়ে জমি পাবেন না। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।